হ্যালো এভরিওয়ান, আমি পার্থসারথী আর তোমরা দেখছো স্মার্ট এডুগাইড ইউটিউব চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাথামেটিক্সের একটা প্র্যাকটিস সেট আজকে আলোচনা করব। এবং এখানে বিভিন্ন টাইপসের ম্যাথস কিন্তু আমি এই ক্লাসটাতে রেখেছি, যেগুলো তোমাদের আপকামিং পুলিশ এসআই, কলকাতা পুলিশ সার্জেন্ট এবং ডাব্লিউবিপি এসআই কনস্টেবলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা ক্লাসটা পুরোটা দেখো এবং যেসব ট্রিক্সগুলো আজকে তোমরা এখান থেকে শিখতে পারবে, সেগুলো কিন্তু পরীক্ষার হলে গিয়ে খুব দ্রুততার সঙ্গে তোমাকে কিন্তু অঙ্ক করতে সাহায্য করবে। তো চলো কথা না বাড়িয়ে প্রথম অঙ্কটা আমরা দেখে নিই। প্রথম অঙ্ক বলছে, দেখো, কোনো জিনিস 178 টাকায় বিক্রি করে এক ব্যক্তি 11% ক্ষতি হলো। তাহলে সে যদি 100 টাকায় জিনিসটা কিনে সে 11% ক্ষতি করেছে, মানে 11 টাকা আমরা বিয়োগ করে দেব। লসটা বিয়োগ করে দিলে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস, মানে 89 টাকা হচ্ছে সেলিং প্রাইস। দেখো, এই 89 সমানই কোশ্চেনে দেওয়া আছে 178। এবার দেখো বলছে 11% লাভে বিক্রয় করবে, তার মানে 11% যোগ করে দেবো, 11 টাকা যোগ করে দেবো, যেটা বেরোবে সেটা হচ্ছে দেখো 111। আর এই 111 সমান কত আমাদের সেটাই জানতে চেয়েছে। তো দেখো, 89 2 গুণ হচ্ছে 178, তাহলে এই 111কেও 2 গুণ করে দেব, তাহলে যেটা বেরোবে আমাদের দেখো 222। আর এই 222 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে, দেখো, দুটি সংখ্যার যোগফল 128 ও তাদের ভাগফল 3, তাহলে সংখ্যা দুটির বিয়োগফল কত? তাহলে ধরো সংখ্যা দুটো ধরে নিচ্ছি, এক্স একটা সংখ্যা আর আরেকটা সংখ্যা হচ্ছে ওয়াই। তাহলে দেখো তাদের যোগফল বলেছে 128, তার মানে এক্স প্লাস ওয়াই এটা সমান বলে দিয়েছে 128। এবার এখান থেকে আর একটা জিনিসও বলেছে, সেটা হচ্ছে তাদের ভাগফল হচ্ছে 3, তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো কোনাকুনি গুণ করলে এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি 3y। তাহলে দেখো এই এক্স এর ভ্যালুটা আমরা পাচ্ছি 3y, তাহলে এখানে যে এক্স এটা সমান আমরা বলতে পারি এটা সমান 3y। তাহলে এখান থেকে y এর ভ্যালুটা বের করে নিই, 3y প্লাস ওয়াই সমান হচ্ছে 128, তাহলে 4y সমান 128। তাহলে দেখো y এর মান এখানে যেটা বেরোবে 128/4, আর এই 128/4 মানেই হচ্ছে 32। তাহলে y এর ভ্যালু যেটা এখানে বেরোলো সেটা হচ্ছে 32। তাহলে দেখো আমরা এখানে x এর ভ্যালুটাও পেয়ে যাব, কেননা x সমান আমরা জানি 3y। তাহলে x সমান 3 ইন্টু যদি 32 করে দিই তাহলে x এর ভ্যালুটা পেয়ে যাব। x সমান দেখো 3 ইন্টু 32 মানে হচ্ছে 96। তাহলে আমরা কিন্তু সংখ্যা দুটো পেয়ে গেলাম, একটা সংখ্যা পেলাম হচ্ছে 96 এবং অপর সংখ্যা পেলাম হচ্ছে 32। তাহলে আমাদের অ্যান্সার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে বিয়োগ ফল কত। তাহলে সংখ্যা দুটির বিয়োগ ফল মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই করলে যেটা বেরোবে 96 মাইনাস 32, আর এটা মানে হচ্ছে 64। দেখো অপশান ডি তে রয়েছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো 3 নম্বর কোশ্চেন দেখি। বলছে এক ব্যক্তি একটি জিনিস 400 টাকায় কিনেছে এবং ওই জিনিসটি 3/4 অংশ 10% ক্ষতিতে বিক্রি করেছে এবং অবশিষ্ট অংশ 10% লাভে বিক্রি করেছে। তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? ধরো টোটাল জিনিসটা এক অংশ, ধরো এই একটা জিনিস, এই এক অংশ বা এই টোটাল জিনিসটা সে 400 টাকায় কিনেছে এবং এই জিনিসটাকে সে পার্ট পার্ট করে কিন্তু বিক্রি করছে। ধরো ভাগ ভাগ করে বিক্রি করেছে, সে কত ভাগ করেছে না এই টোটাল এক অংশ জিনিসটাকে সে 4 ভাগ করেছে। ধরো এই জিনিসটাকে আমি 4 ভাগ করছি, তাহলে দেখো সে টোটাল জিনিসটা 400 টাকায় কিনেছে, তাহলে প্রত্যেকটা ভাগ কত করে পড়ছে, 100 টাকা করে পড়ছে। বোঝা গেল? জাস্ট এটা ডায়াগ্রাম করে ছবি করে খুব দেখো সহজে অঙ্কটা হয়ে যাবে।
এবার বলছে সে এই 4 ভাগের 3 অংশ বা 3 ভাগ সে 10% ক্ষতিতে বিক্রি করেছে। ধরো 3 ভাগ এখান থেকে যদি করি 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি মানে এটা বিক্রি করেছে 90, এটাও বিক্রি করেছে 90, এটাও বিক্রি করেছে 90। 3 অংশ আমাদের হয়ে গেল। এবার বলছে দেখো অবশিষ্ট যে এক অংশ থাকছে সেটা 10% লাভে বিক্রি করেছে। তার মানে এইটা ধরো 100 টাকায় কিনে সে এটাতে 110 টাকা পেয়েছে। তাহলে দেখো সে টোটাল কত টাকা পেয়েছে বিক্রি করে। তিনটেতে সে 90 90 90 করে সে 270 টাকা পেয়েছে এবং একটাতে পেয়েছে দেখো 110 টাকা। তাহলে দেখো টোটাল সে পেয়েছে 380 টাকা। সে কিনেছিল কত টাকায়? 400 টাকায় কিনেছিল, কিন্তু বিক্রি করে দেখা গেল সে 380 টাকা পাচ্ছে। তাহলে তার অবশ্যই ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? না 20 টাকা ক্ষতি হয়েছে। কত টাকার উপরে ক্ষতি হয়েছে? 400 টাকার উপরে 20 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে আমাদের পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে সিম্পল গুণ করে দেব। তাহলে দেখো 100 দিয়ে এটা কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 5। তাহলে পার্সেন্টেজে যদি বের করি 5%। তাহলে দেখো 5% লস। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো 4এরটা দেখি। বলছে এ একটি রেডিও বি কে 25% লাভে বিক্রি করেছে। ধরো এ রেডিওটা 100 টাকায় কিনেছে, ধরে নিচ্ছি এ 100 টাকায় একটা রেডিও কিনেছে, তাহলে সে বি কে বিক্রি করছে 25% লাভে, মানে বি কে সে 125 টাকায় বিক্রি করছে। এবার বলছে সি কে 10% ক্ষতিতে বিক্রি করেছে বি। বি রেডিওটা কিনেছে 125 টাকায় এবং সি কে সে বিক্রি করছে 10% ক্ষতিতে। তাহলে 125-এর 10% ক্ষতি করলে যেটা হবে সেটা হচ্ছে 12.5 টাকা। তাহলে 12.5 টাকা সে লস করছে, তার মানে সি কে বিক্রি করছে কত টাকায়? 112.5। তাহলে এই 112.5 মানেই দেখো সি কে দাম দিতে হয়েছে 1350 টাকা। তাহলে এটা আমরা বলতে পারি 112.5 সমানই হচ্ছে 1350 টাকা। তাহলে আমাদের কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে এ কত টাকা দিয়ে কিনেছে। তাহলে এ আমরা ধরেছিলাম 100 টাকা দিয়ে, তাহলে 100 সমান কত, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে যেটা হবে। তো দেখো 112.50-এর কত গুণ 1350, এই হ্যাঁ 1350, সেটা হচ্ছে 12 গুণ। তাহলে ঠিক 100-রও আমরা এটা কিন্তু 12 গুণ করে দেব। তাহলে আমাদের যেটা বেরোবে দেখো 1200, আর এই 1200 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট দেখি। নেক্সট বলছে দেখো দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির 20%। তাহলে ছোট সংখ্যা বলে দিয়েছে 20, তাহলে বড় সংখ্যাটি কত? ধরে নিচ্ছি বড় সংখ্যা এক্স, বড় সংখ্যা এক্স ধরে নি। তাহলে ছোট সংখ্যা বলাই আছে, ছোট সংখ্যা হচ্ছে 20। তাহলে দেখো এবার যেটা বলছে যে দুটি সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে আমাদের ডিফারেন্সটা জানতে চেয়েছে, তার মানে এক্স মাইনাস 20। এবার এটা সমানই বলছে দেখো দুটি সংখ্যার পার্থক্য যেটা বেরোবে সেটাই দেখো বড় সংখ্যাটির 20%। তাহলে বড় সংখ্যা কত? এক্স, তার 20% মানে 20/100। তাহলে এটা যদি আমরা সলভ করি, দেখো এটা একটু ছোট করে নাও, 5 হবে। তাহলে দেখো এক্স মাইনাস 20 সমান হচ্ছে এক্স বাই 5। তাহলে এটাকে দেখো যদি করি 5x মাইনাস 100 সমান হচ্ছে এক্স। তাহলে দেখো এখানে 4x সমান হচ্ছে 100। তাহলে x এর ভ্যালু যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 25। তাহলে x সমান আমরা কি ধরেছিলাম? x হচ্ছে বড় সংখ্যা, আর আমাদের কোশ্চেনে সেটাই জানতে চেয়েছে বড় সংখ্যাটি কত। তাহলে অবশ্যই বড় সংখ্যা 25। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো নেক্সট দেখি। নেক্সট বলছে দেখো কোনো পরীক্ষায় 60% ইংরেজিতে, 70% হিন্দিতে ও 40% উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে কত শতাংশ ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে? তাহলে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, যেটা আমরা যদি টোটাল পরীক্ষার্থী 100% ধরে নিই, তাহলে টোটাল পরীক্ষার্থী থেকে
যদি টোটাল কতজন পাস করেছে সেটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কত শতাংশ ফেল করেছে। তাহলে দেখো টোটাল পরীক্ষার্থী আমরা 100% ধরেছি। এবার কত শতাংশ পাস করেছে দেখে নিই। দেখো 60% ইংরেজিতে পাস করেছে, 70% হিন্দিতে পাস করেছে। এবার এই 40% তারা কিন্তু উভয় বিষয়েই পাস করেছে। তাহলে উভয় বিষয়ে পাস করার অর্থই হচ্ছে তারা কিন্তু ইংরেজিতেও পাস করেছে, তারা কিন্তু হিন্দিতেও পাস করেছে। তাহলে এখান থেকে 40টা মাইনাস করে দেব, কেননা তারা এই দুটোর মধ্যেই কিন্তু ঢুকে রয়েছে। তাহলে এই 40টা মাইনাস করে দেব। তাহলে দেখো এখান থেকে যেটা সলভ করে বেরোবে 100 মাইনাস এই দুটো যোগ করে দাও 130 মাইনাস 40। তাহলে দেখো যেটা বেরোবে 100 মাইনাস 90, এটা হচ্ছে 10, আর এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর 10%। দেখো অপশন সি তে রয়েছে। তো চলো নেক্সট দেখি। নেক্সট বলছে দেখো বার্ষিক 8% হারে কোনো নির্দিষ্ট টাকায় 2 বছর ও 3 বছরের সরল সুদের পার্থক্য 56 টাকা। তাহলে আসল কত টাকা? দেখো এই অঙ্কগুলো কিন্তু সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এবং এগুলো কিন্তু সূত্র দিয়েও করা যায়। তো তোমাদের সূত্র দিয়ে করাবো না, কেননা সূত্র পরীক্ষার হলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল করে ফেলো। যেহেতু আমাদের পরীক্ষার হলে বিভিন্ন চাপ মাথার মধ্যে থাকে, সেখানে বিভিন্ন অ্যান্সার আমাদের করতে হয়, ম্যাথ করতে হয়, রিজনিং করতে হয়, জিকে করতে হয়। তো সবকিছু চাপের মধ্যে আমরা সেখানে কিন্তু অঙ্কের সূত্র অনেক সময় ভুলে যাই। তো দেখো এই অঙ্কটাকে জাস্ট একটু শর্ট ভাবে জাস্ট কনসেপ্টটা তোমরা বুঝে নাও। একটু কনসেপ্টটা বুঝে নিলেই এই অঙ্কটা কিন্তু খুব ইজিলি করা যায়। দেখো আসল যদি ধরি 100 টাকা, তাহলে বার্ষিক 100 টাকায় সুদ পাচ্ছে কত? 8%, মানে 8 টাকা সুদ পাচ্ছে। তাহলে 2 বছরে সে সুদ কত পেয়েছে? 100 টাকায় যদি 8 টাকা সুদ পায়, তাহলে 2 বছরে 16 টাকা সুদ পাবে। তাহলে তার মানিটা দাঁড়াবে হচ্ছে 116। এবার বলছে দেখো 3 বছরে তাহলে সুদ কত পাবে? 3 বছরে 100 টাকায় 24 টাকা সুদ পাবে। তার মানে 124। তাহলে আমাদের যেটা বেরোবে সেটা দেখো তাদের ডিফারেন্সটা দেখে নিই। 2 বছর আর 3 বছরের ডিফারেন্স কত? 1 বছর। তাহলে আমরা এই 1 বছরে ইন্টারেস্টের ডিফারেন্সটা কত হচ্ছে? 8 টাকা হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে 100 টাকায় ডিফারেন্স হচ্ছে 8 টাকা। বোঝা গেল? 100 টাকা হচ্ছে আসল, তাদের 1 বছরের ডিফারেন্স আমাদের বেরোচ্ছে হচ্ছে 8 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি দেখো কোশ্চেনে বলেছে 56 টাকা ডিফারেন্স। তাহলে আমাদের আসলটা কত? এটাই হচ্ছে আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো 8 এর কত গুণ করলে 56 হয়? 7 গুণ করলে 56 হয়। তাহলে 100রও আমরা 7 গুণ করে দিই, তাহলে আমাদের গল্প শেষ, অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে 100 7 গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 700, আর এই 700 হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো 8 নম্বরটা দেখি। 8 নম্বরটা বলছে দেখো বর্তমানে নিলয় ও সৌভিকের বয়সের অনুপাত 3:2। এবার 4 বছর আগে নিলয় সৌভিকের থেকে 6 বছরের বড় ছিল। তাহলে বর্তমানে সৌভিকের বয়স কত? তাহলে দেখো 4 বছর আগে নিলয় বলছে সৌভিকের থেকে 6 বছরের বড় ছিল। তাহলে 4 বছর আগে সৌভিকের বয়সটা যদি ধরি, 4 বছর আগে সৌভিকের বয়স ধরে নিলাম এক্স। ঠিক আছে? তাহলে সৌভিকের এখন যদি বলি সে সৌভিকের বর্তমান বয়স কত হবে? 4 বছর আগে যদি এক্স থাকে, তাহলে বর্তমান বয়স অবশ্যই এক্স প্লাস 4 হবে। এবার তাহলে নিলয়ের বর্তমান বয়স কত হবে? নিলয়ের বর্তমান বয়স, দেখো নিলয়ের যেটা বলেছে সেটা হচ্ছে সৌভিকের থেকে 4 বছর আগে কিন্তু সে 6 বছরের বড় ছিল। তাহলে নিলয়ের বর্তমান বয়স
এক্স প্লাস 4 এটা হচ্ছে সৌভিকের বর্তমান বয়স, এবং এই সৌভিকের বর্তমান বয়সের থেকেও কিন্তু সে 6 বছরের বড় ছিল নিলয়। তাহলে এক্স প্লাস 4 প্লাস 6 যদি করি তাহলে যেটা বেরোবে দেখো এক্স প্লাস 10, আর এই এক্স প্লাস 10 কিন্তু নিলয়ের বর্তমান বয়স। তাহলে দেখো আমরা নিলয়ের বর্তমান বয়স পাচ্ছি এক্স প্লাস 10, আর সৌভিকের বর্তমান বয়স পাচ্ছি এক্স প্লাস 4। দেখো এটা সমানই আমাদের অনুপাতে দেওয়া রয়েছে 3:2, তার মানে হচ্ছে 3/2। দেখো এটা যদি সলভ করি দেখো 3x প্লাস 12 সমান 2x প্লাস 20, তাহলে এটা সমান x সমান যেটা বেরোবে দেখো 20 মাইনাস 12, তার মানে হচ্ছে 8। তাহলে আমাদের কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে বর্তমানে সৌভিকের বয়স কত। তাহলে সৌভিকের বয়স বর্তমানে কত ধরেছিলাম, এই যে এখানে ধরেছি x প্লাস 4, তাহলে x এর ভ্যালুটা বেরিয়ে গেল 8, তাহলে বর্তমানে সৌভিকের বয়স 8 প্লাস 4 হচ্ছে 12 বছর। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো 9 নম্বর কোশ্চেন দেখি। এক দোকানদার তার জিনিসের ক্রয় মূল্যের উপর 20% বেশি দাম লিখে রাখে। তাহলে সে ধরো দোকানদার জিনিসটা কিনেছে ধরো 100 টাকায়, সিপি ধরে নিচ্ছি 100 টাকা। দাম লিখে রাখা মানে হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য। 20% বেশি দাম লিখে রাখে, তার মানে সে কত টাকা দাম লিখে রাখে, 120 টাকা দাম লিখে রাখে। তাহলে সে তারপরে কি করছে দেখো, সে খরিদ্দারকে যখন বিক্রি করছে তখন বলছে যে এই যে দামটা সে লিখে রেখেছে সেই দামের উপরে সে 10% ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে এই মার্ক প্রাইসের উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানেই হলো সে জিনিসটা বিক্রি করছে 12 টাকা ছাড় দিচ্ছে, তাহলে জিনিসটা সে অবশ্যই 108 টাকায় বিক্রি করছে, কেননা 120 10% হচ্ছে 12, এবং এই 12 টাকা সে কিন্তু ছাড় দিচ্ছে, তার মানে সে বিক্রি করছে কত টাকায়, 108 টাকায়। তাহলে দেখো আমরা সিপিএসপিটা পেয়ে গেলাম না, সিপি হচ্ছে 100 টাকা, সে বিক্রি করছে 108 টাকায়। তাহলে এবার আমাদের অ্যান্সার যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে দোকানদারের লাভের শতকরা হার কত। তাহলে দেখো দোকানদারের লাভের শতকরা হার আমরা 100তে যেহেতু ধরেছি তাহলে 8 টাকা লাভ হচ্ছে, আর 8 টাকা মানে হচ্ছে 8%। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে 10 নম্বর, বলছে 600 টাকা কুইন্টাল দরে গম কিনে 6 টাকা 75 পয়সা কেজি দরে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে। 1 কুইন্টাল মানে আমরা প্রত্যেকে জানি 100 কেজি, তাহলে 100 কেজি গম কিনেছে মানে সিপি, 100 কেজি গম কিনেছে 600 টাকায়, এবং দেখো 6 টাকা 75 পয়সা করে 1 কেজি গম বিক্রি করেছে, তাহলে সে 100 কেজি গম বিক্রি করে কত টাকা পেয়েছে, তাহলে 100 ইন্টু 6 টাকা 75, তাহলে যেটা আমাদের বেরোবে সেটা দেখো 675। তাহলে দেখো আমরা সিপিটা পেয়ে গেলাম, এসপিটাও পেয়ে গেলাম। তাহলে 600 টাকায় কিনে 675 টাকায় বিক্রি করছে, তাহলে তার লাভ টোটালে হচ্ছে 75 টাকা। কত টাকার উপরে হচ্ছে না, অবশ্যই 600 টাকার উপরে। তাহলে দেখো শতকরা যেহেতু বলেছে 100 দিয়ে গুণ করে দাও, দেখো 100 এটা কেটে দাও 6, তাহলে 6 কে দিয়ে যদি 75 কে কাটি তাহলে যেটা বেরোবে 12.5। দেখো 12.5 অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার চলো 11। তিনটি সংখ্যার গড় 12, ধরো একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তিনটে সংখ্যা, তাদের গড় বলে দিয়েছে 12, তাহলে তাদের টোটাল সংখ্যাটা কত, 12 ইন্টু 3 36, এটা হচ্ছে তাদের টোটাল সংখ্যা। এবার বলছে দেখো বৃহত্তম সংখ্যাটি 16, ধরো এটা একটা বৃহত্তম সংখ্যা 16। এবার বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার অর্ধেক, ধরো এই সংখ্যাটা হচ্ছে ক্ষুদ্রতম, তাহলে এই সংখ্যাটা হচ্ছে বৃহত্তম সংখ্যার অর্ধেক, তাহলে বৃহত্তম সংখ্যা 16, তাহলে তার অর্ধেক অবশ্যই 8। তাহলে দেখো আমরা দুটো সংখ্যা পেয়ে গেলাম, এবার আমাদের জানতে চেয়েছে তৃতীয় সংখ্যা। তাহলে আমরা তিনটে সংখ্যার যোগফল জানি 36,
তাহলে দুটো সংখ্যার যোগফল কত হবে? 16 যোগ 8 মানে হচ্ছে 24, এটা হচ্ছে দুটো সংখ্যার যোগফল। তাহলে 36 থেকে যদি আমি 24 বিয়োগ করে দিই তাহলে আমাদের যেটা পড়ে থাকবে 12, আর এই 12টাই দেখো আমাদের তৃতীয় সংখ্যা। তাহলে 12 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলে এবার 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলছে দেখো, একটি ট্রেন 240 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 21 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এখানে একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, তোমাদের আগের অঙ্কের ক্লাসগুলোতেও বলেছি যে যখন কোনো ট্রেন একটি প্ল্যাটফর্ম, একটি ব্রিজ এরকম জাতীয় কিছু অতিক্রম করবে তাহলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে চলো দেখি, এবং সে ব্রিজটাকে অতিক্রম করছে 35 সেকেন্ডে। তাহলে ট্রেনটির গতিবেগ দেখো ঘন্টায় দেওয়া রয়েছে 54 কিলোমিটার পার ঘন্টা। এবার বলছে তাহলে ব্রিজের দৈর্ঘ্যটা আমাদের জানতে চেয়েছে। তো দেখো এখানে দুটো টাইমই রয়েছে সেকেন্ডে, এবং এই যে দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্যটা কিন্তু রয়েছে মিটারে। তাহলে এই 54 কিলোমিটারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই। তাহলে আমরা প্রত্যেকে জানি কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে দেখো এটা সমান যদি করি তাহলে যেটা বেরোবে 15 মিটার পার সেকেন্ড, এটা হয়ে যাচ্ছে আমাদের ট্রেনের স্পিড। ট্রেনের স্পিড বেরোলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে দেখো 240 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে সে 21 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 21 সেকেন্ডে সে টোটাল কত ডিস্টেন্স গিয়েছে সেটা আমি বের করি। দেখো ডিস্টেন্স যদি এখানে থেকে বের করি তাহলে দেখো 1 সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, তাহলে 21 সেকেন্ডে যেটা যাবে 15 ইন্টু 21, বোঝা গেল? তাহলে এটা করলে যেটা বেরোবে সেটা হচ্ছে দেখো 315। তাহলে 315 মিটার ট্রেনটা অতিক্রম করছে 21 সেকেন্ডে, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো 240 মিটার একটা প্ল্যাটফর্ম। তাহলে এখান থেকে যদি আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা পাবো। তাহলে লেংথ অফ দ্য ট্রেন যেটা হবে, লেংথ অফ দ্য ট্রেন আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে 315 মাইনাস 240, আর এটা হচ্ছে মিটারে বেরোবে। তাহলে যেটা হবে দেখো 75 মিটার। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেলাম 75 মিটার। তাহলে চলো এবার ব্রিজের দৈর্ঘ্যটা আমরা এখান থেকে সহজেই বের করে নিতে পারবো। তাহলে দেখো ব্রিজ কি বলেছে 35 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ব্রিজটা যদি 35 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ট্রেনের গতিবেগ কত? আমরা জানি যে সেকেন্ডে সে 15 মিটার যায়। তাহলে 35 ইন্টু 15 সে টোটাল ডিস্টেন্সটা কভার করবে। তাহলে 35 ইন্টু 15 করলে যেটা বেরোবে সেটা হচ্ছে 525। এই 525টা কি বেরোলো? এই 525টা যে ডিস্টেন্সটা বেরোলো সেটা হচ্ছে দেখো ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে আমরা জানি ট্রেনের দৈর্ঘ্য 75 মিটার। এবার তাহলে এই যে টোটাল ডিস্টেন্স 525 থেকে যদি আমরা ট্রেনের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য। তাহলে 525 থেকে জাস্ট 75 বিয়োগ করে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 450। আর এই 450 হচ্ছে আমাদের ব্রিজের দৈর্ঘ্য। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো চলো নেক্সট দেখি। বলছে এ বি এর 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। এবার বলছে যে চৌবাচ্চাটি বি নল দিয়ে 16 ঘন্টায় পূর্ণ করতে পারে সেই চৌবাচ্চা উভয় নলে কত ঘন্টায় পূর্ণ হবে। তাহলে দেখো এই হচ্ছে এ আর এই হচ্ছে বি। এবার বলছে
এ হচ্ছে বি এর 3 গুণ দ্রুতগতি সম্পন্ন। তাহলে বি যদি একটা 1 হর্স পাওয়ারের মেশিন হয়, তাহলে এ হচ্ছে 3 হর্স পাওয়ারের মেশিন। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বলছি। তাহলে ধরে নাও এ হচ্ছে একটা 1 হর্স পাওয়ারের মেশিন, আর বি হচ্ছে একটা 1 হর্স পাওয়ারের মেশিন, আর এ হচ্ছে 3 হর্স পাওয়ারের মেশিন। যেহেতু 3 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন, তাহলে বলছে দেখো এই 1 হর্স পাওয়ারের মেশিনটা দিয়ে 16 ঘন্টায় কোনো একটা চৌবাচ্চা ভর্তি হয়। 16 ঘন্টায় একটা চৌবাচ্চা ভর্তি হচ্ছে। তাহলে বলছে যে উভয় নল দিয়ে কত ঘন্টায় ভর্তি হবে। তাহলে উভয় নল দিয়ে যদি করি, তাহলে দেখো এ হচ্ছে 3 হর্স পাওয়ার, বি হচ্ছে 1 হর্স পাওয়ার। তাহলে তারা যদি দুজনে কাজ করে, তাহলে 4 হর্স পাওয়ারের মেশিন চলবে। বোঝানোর সুবিধার্থে লিখছি এইচপি। তাহলে 1 হর্স পাওয়ারের যেটা মেশিন, সেটা যদি 16 ঘন্টায় কোনো একটি কাজ কমপ্লিট করতে পারে, তাহলে 4 হর্স পাওয়ার অবশ্যই যেটা হবে, অবশ্যই অনেক কম সময় লাগবে। তাহলে যেটা হবে 16/4, তাহলে 4 আওয়ার, 4 ঘন্টা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো অপশন সি তে রয়েছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো চলো এবার দেখি নেক্সট। নেক্সট বলছে দেখো, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 10% লাভে কোনো একটি দ্রব্য বিক্রয় করেছে। তাহলে ক্রয় মূল্য অবশ্য 100 টাকা ধরে নিলাম। তাহলে 10% লাভে বিক্রি করেছে, মানে 110 টাকায় বিক্রি করেছে। এটা হচ্ছে তার সিপি এবং এটা হচ্ছে তার এসপি। বোঝা গেল? এবার বলছে বিক্রয় মূল্যের উপরে তার লাভের পরিমাণ কত শতাংশ। তাহলে সে 10 টাকা লাভ করেছে, বিক্রয় মূল্যের উপরে বের করব, তার মানে 110 এর উপরে বের করতে হবে। তাহলে 10/110 পার্সেন্টেজ করব, ইন্টু 100 দিয়ে গুণ করব। দেখো এই শূন্য যদি কেটে দিই, তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 100/11। আর এই 100/11 মানেই হচ্ছে, এটাকে ভাগ করে দাও, দেখো 9, 11, 99। তাহলে আমরা যেটা পাচ্ছি 9.1/11%। দেখো কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে 9.1/11%। তোমরা এটা 91/11 কিন্তু ভেবো না, এটা কিন্তু 9.1/11, 9.1/11%। বোঝা গেল? তো চলো আজকের শেষ অঙ্ক। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ধরো এটা লেংথ ধরলাম, এটা হচ্ছে ব্রেথ ধরলাম। তাহলে প্রস্থ যদি 1 ইউনিট হয়, তাহলে দৈর্ঘ্য অবশ্যই 2 ইউনিট, যেহেতু 2 গুণ বা দ্বিগুণ বলেছে। তাহলে এবার পরেরটা বলছে দেখো, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার কমানো হয়েছে এবং প্রস্থ 5 সেন্টিমিটার বাড়ানো হয়েছে। তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 75 স্কয়ার সেন্টিমিটার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে ক্যালকুলেশনের সুবিধার্থে ধরো এটাকে এক্স ধরে নিচ্ছি, এটা হচ্ছে 2x। তাহলে দেখো এদের যে ক্ষেত্রফলটা হবে সেটা হচ্ছে 2x ইন্টু এক্স, তাহলে সেটা হচ্ছে 2x স্কয়ার। এবার দেখো বলছে 5 সেন্টিমিটার দৈর্ঘ্য কমানো হয়েছে, তাহলে কত করা হয়েছে, নতুন যে ক্ষেত্রফলটা বেরোবে, যে নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 2x-5। এবং প্রস্থ দেখো 5 সেন্টিমিটার বাড়িয়েছে, তার মানে x+5। এবং এটা গুণ করলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে। এবং আগের যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো সেটা হচ্ছে 2x স্কয়ার। এবার বলছে দেখো আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 75 স্কয়ার সেন্টিমিটার বৃদ্ধি পায়, তার মানেই হচ্ছে যে এই নতুন ক্ষেত্রফল যেটা হবে সেটা সমান পুরাতন ক্ষেত্রফল প্লাস 75, 2x স্কয়ার প্লাস 75। এটুকু বোঝা গেল? কেননা নতুন ক্ষেত্রফল এই যে 5 সেন্টিমিটার কমিয়েছি দৈর্ঘ্য এবং 5 সেন্টিমিটার আবার প্রস্থ বাড়িয়েছি, এই যে এটাকে গুণ করলে যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা পুরাতন ক্ষেত্রফলের সাথে 75 স্কয়ার সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তাহলে পুরাতন ক্ষেত্রফলের সাথে 75 যোগ হয়ে যাবে।
তাহলে দেখো এটাকে যদি গুণ করি তাহলে যেটা আসবে সেটা দেখো 2x² মাইনাস 5x প্লাস প্লাস 10x মাইনাস 25, এটাকে গুণ করে দিলাম। দেখো 2x² এটাকে একবার গুণ করলাম। এবার দেখো এটাকে মাইনাস 5x এবং দেখো প্লাস 10x, এটার সাথে এটা গুণ করে দাও। 2x প্লাস 5 এটা গুণ করলে যেটা বেরোচ্ছে প্লাস 10x এবং মাইনাস 5 প্লাস 5 করলে যেটা গুণ করলে হচ্ছে সেটা হচ্ছে মাইনাস 25। এটা হচ্ছে দুটো গুণ করে দিলাম আর এটা সমানই হচ্ছে 2x² প্লাস 75। তাহলে দেখো এখান থেকে দেখো এই 2x² এই 2x² কেটে গেল। তাহলে যেটা পড়ে থাকছে দেখো 10x মাইনাস 5x, তার মানে হচ্ছে 5x, আর এটা সমান কত বেরোচ্ছে দেখো 75, আর এই মাইনাস 25টাকে এদিকে নিয়ে গেলে হবে প্লাস 25। তাহলে 75 প্লাস 25 মানে হচ্ছে 100। তাহলে x সমান হচ্ছে 100/5। তাহলে x এর ভ্যালু হচ্ছে 20। তাহলে আমরা কি ধরেছিলাম, আমরা ব্রেথ ধরেছিলাম হচ্ছে 1x বা x 20, আর লেংথ যেটা দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে 2x। তাহলে আমাদের জানতে চেয়েছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 2 × 20, যেহেতু 2x, যেটা বেরোবে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো চলো, এই ছিল আজকের ক্লাস। তোমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। এছাড়াও তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। আমরা সেখানে প্রতিনিয়ত মক টেস্ট প্রোভাইড করে থাকি এবং বিভিন্ন ফ্রি পিডিএফ সেখানে মেটেরিয়াল দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই যে ক্লাস মেটেরিয়ালগুলো তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ স্মার্ট এডু গাইড, আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে চাইলে যুক্ত হতে পারবে। তো চলো, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। থ্যাংক ইউ।